আরিবা, এই আরিবা, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করবে নাকি? হাবিবার ডাকাডাকি শুনে আরিবার ঘুম ধীরে ধীরে পাতলা হচ্ছে, তবে পুরোপুরি ঘুম ভাঙছে না। হাবিবা হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে পাশের টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিল। সেখান থেকে অল্প কিছু পানি হাতে নিয়ে আরিবার চোখে মুখে ছিটিয়ে দিল। অল্প কিছু সময় পর চোখ মেলে তাকালো আরিবা। শরীরের ক্লান্ত ভাবটা এখন আর নেই। সোজা হয়ে বসলো সে। হাবিবাও পাশে বসলো এবার। রাত হয়ে গেছে, এতক্ষণ ঘুমিয়েছিলাম? অবাক হয়ে জিজ্ঞেস করলো আরিবা। হাবিবা মুচকি হাসলো। জি মহারানী। কোথা থেকে যে এত ঘুম জড়ো হলো চোখে বুঝতে পারছি না, মনে হচ্ছিল। আরিবা কথা থামিয়ে দিল। কারো উপস্থিতি অনুভব করছিল সে, কিন্তু এটা কাউকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। কি মনে হচ্ছিল আরিবা? কিছু না, তুমি বসো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, ভালো লাগবে। আরিবা বিছানা থেকে উঠে দাঁড়া বলল। হাতের ভেতর থেকে কালো গোলাপটা তখন বিছানায় পড়ে রইল। আরিবা আর চোখে তাকিয়ে দেখলো সেটা। হাবিবা ফুলটা হাতে নিয়ে বলল, কালো গোলাপ, সুন্দর তো। আরিবা কি বলবে ভেবে পাচ্ছে না। এই ফুল এলো কোথা থেকে? থাকো তুমি, আসছি আমি। আর হাবিবা ঘর থেকে বেরিয়ে গোসল ঘরের দিকে এগোলো। সেখানে গিয়েই চোখ মুখে পানি দিতে হবে। যেতে যেতে আরিবার মন গভীর ভাবনায় ডুবলো। আজকের ঘুমটা মোটেও স্বাভাবিক ছিল না। আর ঘুমের মধ্যে ওরকম উত্তেজনাকর স্পর্শগুলো আরিবার শরীরে কাঁটা দিচ্ছে। স্পর্শগুলো যেন জীবন্ত এখনো, আরিবাকে প্রভাবিত করছে। কিন্তু আচমকাই ভয় পেয়ে গেল সে। কোনো অশরীরী নয় তো? কোনোভাবে তার বাবার পেছনে পড়ে থাকা কোনো খারাপ শক্তি তার কাছে এলো না তো? আনমনে হাঁটতে হাঁটতে গোসল ঘরে গেল সে। চোখ মুখে পানি দিল। তার অনুমতি ব্যতীত এভাবে ছুঁয়ে দেওয়া প্রাণীটি নিশ্চয়ই ভালো নয়। কিন্তু ফুল দেওয়া তো ভালো বিষয়। কিন্তু ফুলের রংটাই কালো, আর কালো মানে নেতিবাচক প্রভাব। আর এবার কিশোরী মন ভাবনা নিয়ন্ত্রণ করতে পারছে না। শয়নকক্ষে দুই ছেলেকে ডেকে পাঠিয়েছে মালিক আলজিন। নুসাইর যথাসময়ে কক্ষে উপস্থিত হলেও জুলফিকার এখনো আসেনি। অবশ্য জুলফিকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করে না কেউ। ঠিক এই কারণেই জুলফিকারের ওপর রাগ হয় আমার। কতটা অকাণ্ডজ্ঞানহীন একজন জিন সে। হতাশাজনক ভঙ্গিতে বললেন মালিক আলজিন। নুসাইর বাবার সামনে দাঁড়িয়ে আছে। এভাবে বলবেন না বাবা, জুলফিকার চলে আসবে। এসে গেছি আমি, কিছু দরকার থাকলে বলুন, নয়তো ঘুমোতে যাব। জুলফিকারের আগমনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নুসাইর। তবে তার এমন বেয়াদবির কারণে মালিক আলজিন রাগান্বিত হয়ে গেলেন। তুমি দিন দিন মাত্রাতিরিক্ত বেয়াদব হয়ে যাচ্ছ জুলফিকার। দরকার আছে বলেই তোমাকে ডাকা হয়েছে, খোশ গল্প করতে নয়। জুলফিকার ভাবলেশীনভাবে একটা ছোপায় বসলো গিয়ে। শুনে ভালো লাগলো। বিরক্তিত অন্যদিকে তাকালেন মালিক। নুসাইর পরিস্থিতি ঠিক করতে বলল, বাবা আপনি বলুন, কোনো সমস্যা হয়েছে কি? দীর্ঘশ্বাস ছাড়লেন জিন রাজা। তোমরা নিশ্চয়ই জানো জিন রাজ্যের নিয়মের কথা। নিয়ম অনুযায়ী পুত্র যোগ্য হলে তাকে সিংহাসনে বসাতে হয়। তোমরা দুজনেই বড় হয়েছ। বৃদ্ধি, শক্তি, সৌন্দর্য সব দিকেই তোমরা যোগ্য হয়ে উঠেছ এখন। কিন্তু তোমাদের মধ্যে কাকে ভবিষ্যৎ রাজা হিসেবে নির্ধারণ করব সেটাই বুঝতে পারছি না। এখন তোমাদের মতামত আশা করছে। জুলফিকার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটল, বলল, নুসাইর আপনার যোগ্য পুত্র, তাকেই সিংহাসনে বসাতে পারেন। এসব দায়িত্বের বোঝা আমার মতো বেয়াদবের পক্ষে সামলানো সম্ভব না। জুলফিকার, কি হচ্ছে? জুলফিকার অন্যদিকে দৃষ্টিপাত করলো। সত্যি সত্যি এসব আলোচনা ভালো লাগে না তার। রাজ্য, ক্ষমতা নিয়ে তার কোনো আগ্রহ নেই। নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার মধ্যেই তার সব সুখ নিহিত আছে। বাবা, আমাদের কিছু বলার নেই। আপনি আমাদের থেকে অধিক বিচক্ষণ একজন, তাই আপনিই সিদ্ধান্ত নিন। লম্বা নিঃশ্বাস ছাড়লেন মালিক। নুসাইরের থেকে এমনটাই আশা করেছিল সে। বেশ, তোমরা এখন এসো। আগামী 3 মাসের মধ্যে আমি আমার সিদ্ধান্ত জানাবো। নুসাইর জুলফিকারকে ইশারা করে বসা থেকে উঠতে বলল। জুলফিকার উঠে দাঁড়ালো ভাইয়ের পাশে। ঠিক আছে বাবা। দুই ভাই আলাদা ছন্দে কক্ষ ত্যাগ করলো। মালিক আনজিল বিছানায় শরীর এলিয়ে দিলেন। নূর আল জোহরা জরুরি কাজে তার পিতৃগৃহে গেছেন, ফিরবেন 2 দিন পর। জিন রাজ্যের বিকেল নেমে এসেছে ধীরে ধীরে। আকাশ জুড়ে গাঢ় কমলা আর সোনালি রঙের ঢেউ খেলছে, যেন কারো হাতে আঁকা এক অলৌকিক ছবি। দূরে পাহাড়গুলো সেই আলোয় জ্বলজ্বল করছে। চূড়াগুলো রূপালি আভায় ভিজে আছে। রাজপ্রাসাদের নীল পাথরের মিনারগুলো সূর্যের শেষ আলোয় দীপ্তি ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন সেগুলো আকাশের অংশ হয়ে গেছে। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি, তবে তার মাঝেও প্রাণের স্রোত বয়ে চলেছে। হাওয়ায় ভেসে থাকা বাজারের দোকানগুলো থেকে মসলা, সুগন্ধি আর অচেনা নীল রঙা
ফলের গন্ধ ছড়িয়ে পড়েছে। নদীর জলে বিকেলের আলো পড়তেই তা বিরল তরল রূপোর মতো ঝলমল করে উঠল, আর পানির উপর ভেসে বেড়াচ্ছে অসংখ্য আলোককণা, যেন নদীটা নিজেই তারা ছড়িয়ে দিয়েছে। প্রাসাদের বাগানে মৃদু হাওয়া বইছে, সঙ্গে উড়িয়ে নিয়ে আসছে ফুলের পাপড়ি। সেই পাপড়িগুলো হাওয়ার স্রোতে ভেসে গিয়ে মিলে যাচ্ছে অস্তরাঙ্গা আকাশে। আকাশের জানালার পাশে দাঁড়িয়ে আছে নুসাইর। তার মন পড়ে আছে আরিবার দিকে। মেয়েটিকে ভালো করে দেখতে পর্যন্ত পারেনি, এমনটা মনে হচ্ছে তার। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না নুসাইর। আরিবার সাথে দেখা করলে কেমন হয় ভেবে দ্বিধায় পড়ে গেল সে। বিনা কারণে পৃথিবীতে যাওয়া কি উচিত হবে? কক্ষের ভেতর পায়চারি শুরু করেছে নুসাইর। তার অস্থির চিত্ত তাকে স্থির থাকতে দিচ্ছে না। একজন মানবীর জন্য কেন তার জন্য এই অদ্ভুত আকুলতা, এই অকারণ ব্যাকুলতা? সময়ের হিসেব হারিয়ে ফেলল নুসাইর। অবশেষে নিজের মনকে আর বেঁধে রাখতে পারল না। একটা দীর্ঘশ্বাস নিয়ে কক্ষের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল সে। রাতে তেমন কিছুই খায়নি আরিবা। এখানে আসার পর থেকেই তার খাওয়া দাওয়া কমে গেছে। বাড়ির খাবারের মতো খাবার কি আর কোথাও মেলে? না, মেলে না। মায়ের হাতের রান্না তো শুধু স্বাদের জন্য নয়, বরং তার ভালোভাবে ভেতরে মেশানো থাকে মমতা, উষ্ণতা, যা আর কোনো জায়গায় পাওয়া যায় না। আরিবা হাঁটতে যাবে। হাবিবা ও মারিয়া এসে বিছানায় শোয়া আরিবার পাশে বসলো। এখন? আরিবা অবাক হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ। হাবিবা হেসে জবাব দিল, না, তোমরা যাও, আমার ঘুম পাচ্ছে। কণ্ঠে ক্লান্তি মেশানো একরকম অনাগ্রহ। হাবিবা ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠিক আছে ঘুমকুমারী, ঘুমাও তুমি, আমরা এলাম। আরিবা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। ওরা কক্ষ থেকে বেরিয়ে গেল। এখানে প্রত্যক্ষ শিক্ষার্থীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। এখানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। তবে চাইলে কেউ অন্য কারোর সঙ্গে ঘর ভাগ করে থাকতে পারে। কিন্তু আরিবা একা থাকতেই যেন অভ্যস্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। অজানা এক অনুভূতি আরিবার মনকে বদলে দিচ্ছে। কাল বাবা মা আসবেন। তাদের উপর অভিমান কম নয় তার। এই হোস্টেলে পাঠানোর জন্য মন ভরে রাগ করেছে। নিজের ঘর, নিজের মানুষ, নিজের শহর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কষ্ট জমেছে বুকের ভেতর। তবুও বাবা মা তো বাবা মাই। অভিমানের দেয়াল যত উঁচুই হোক, তার ওপাশে তাদের জন্য টানটা আরো গভীর হয়ে জমে থাকে। রাতে নীরবতার হঠাৎই মনে হলো, যদি সত্যি কাল তারা আসে, মায়ের মুখের সেই শান্ত মমতার হাসিটা দেখলে, বাবার হাতের সেই নিরাপদ ছোঁয়াটা পেলে, তাহলে কি বুকের ভারটা একটু হালকা হবে? অদৃশ্য এক বাতাস এসে যেন দরজা কেটে খুলে গেল। শব্দ নেই, কিন্তু হালকা নীল আলোয় ঢেউ খেলে গেল ঘরের ভিতর। সেই আলো ভেদ করে ধীরে ধীরে এগিয়ে এলো নুসাইরের অবয়ব। তার কালো পোশাকের প্রান্তে হাওয়ার হালকা খেলা, চোখে গভীরতা, যেন হাজার বছরের রহস্য জমে আছে তাতে। এক পা দুপা নরম মেঝেতে নিঃশব্দ পদক্ষেপে সে ঘোরে প্রবেশ করলো। চারপাশে একবার তাকালো। সবকিছু শান্ত, স্থির, প্রায় নিঃশ্বাসহীন। তার দৃষ্টি গিয়ে থামলো বিছানায় শুয়ে থাকা আরিবার ওপর। তার মুখে এক স্বপ্নীল প্রশান্তি। নুসাইরের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক মৃদু হাসি। আরিবা সদ্য ফোটা লাল টুকটুকে এক গোলাপ, যাকে ছুঁতে ইচ্ছে হয় তবুও ভয় হাত কাঁপে। ঘরের ভেতরে আচমকায় যেন হাওয়া বদলে গেল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডার হালকা শিহরণ নেমে এলো। অজান্তেই শরীরটা টানটান হয়ে উঠল আরিবার। সে ধীরে চোখ বন্ধ করলো। গভীর 1, 2, 3 বার লম্বা নিঃশ্বাস ছাড়লো। শান্ত থাকার চেষ্টা, অথচ ভেতরে ভেতরে সতর্কতা বাড়ছে প্রতিটি মুহূর্তে। দুপুরবেলায় যখন সেই অদৃশ্য শক্তি এসেছিল, তখন হয়তো পুরোটা টের পায়নি সে। কিন্তু এখন তার প্রতিটি ইন্দ্রিয় যেন বলে দিচ্ছে এখানে কেউ আছে। চোখ মুখ শক্ত করে ফেলল আরিবা। হৃদস্পন্দন ধীরে হলেও তীক্ষ্ণ। তার ভেতরের অদ্ভুত ক্ষমতা যেন সক্রিয় হয়ে উঠেছে। সে মনোযোগ গেঁথে দিল চারপাশের অদৃশ্য শূন্যতায়। গভীরভাবে অনুভব করতে চাইল কে এসেছে এখানে। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।